এদিকে রাজ্যে তো যেখানে সেখানে অস্ত্র উদ্ধার হচ্ছে। জীবনতলা অস্ত্র উদ্ধার কাণ্ডে যত সময় গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। ধৃত বসিরহাটের 3 জনের সঙ্গেই তৃণমূলের যোগ মিলেছে। অন্যদিকে কলকাতার অস্ত্রের দোকান থেকে স্পষ্ট মুঙ্গের যোগ। কতদূর বিস্তৃত এই শিকড় হন্যে হয়ে খুঁজছে এসটিএফ। শুক্রবার দক্ষিণ 24 পরগনার জীবনতলায় হানা দিয়ে 4 জনকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। 4 জনের মধ্যে ধৃত আসিফ ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজীর বাড়ি হাসনাবাদের মুরারি শাহে। আমি রয়েছি এই যে আসিফ ইকবালের বাড়ির সামনে, এই যে বিশাল যে বাড়ি, একদম সুসজ্জিত যে বাড়ি, টাইলস দিয়ে পুরো মোজাইক করা একদম বাড়ি। ক্যামেরা পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে, একদম পুরো প্রশ্ন চিহ্ন উঠেই যাচ্ছে। অবৈধ আগ্নেয়াস্ত্র এবং অবৈধ কার্তুজ মানে ব্যবসায়ী এইভাবে কি এরকম ভাবে সুসজ্জিত বাড়ি করেছে। আসিফ ও সেলিম দুজনের বাড়িতেই ঝুলছে তালা। ধৃতদের সঙ্গে তৃণমূল যোগ উঠে এলেও মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অন্যদিকে রবিবার এসটিএফ এর হাতে পাকড়াও হাড়োয়ার বাসিন্দা ফারুক মল্লিক। শুনেছি যে এরা অস্ত্র পেয়েছে, চক্রান্ত করেছে, হয়তো ব্যবসায়িক চক্রান্ত হোক। শত্রুতা ছিল কেউ? শত্রুতা ছিল নিশ্চয়ই কেউ, এখন সেটা প্রকাশ্যে আসছে না। এর সঙ্গে জড়িত অল্প একটু সীমাবদ্ধ আছে। এখন সবই গ্রাম কমিটি নানাবিধ যা হয় আর কি। কোন দল করে? ওই টিএমসি করে, ওই গ্রাম কমিটি যা করে রেখেছে সেইটা। পাশাপাশি আসিফ ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন সদস্য এবং আব্দুল সেলিম গাজীর স্ত্রী তৃণমূলের প্রাক্তন সদস্য। তাহলে কি রাজনৈতিক ক্ষমতার বলেই বেআইনি কারবার? ধৃতদের মধ্যে রয়েছে ডালহৌসি অস্ত্রের দোকানের কর্মচারী জয়ন্ত। গোয়েন্দারা ওই অস্ত্রের দোকানের রেজিস্টারে বেশ কিছু গরমিল খুঁজে পেয়েছেন। ডালহৌসি আমার ঠিক সামনে ওই যে অস্ত্রের দোকান নার্সিং চন্দের অ্যান্ড দা, এই যে অস্ত্রের দোকান, সবুজ রঙের শাটার, যে দোকানটি গতকালকে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এই দোকান থেকে অস্ত্র কার্তুজ এই দোকানের একজন কর্মীর মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে, অস্ত্র ব্যবসায়ীদের হাতে পাচার হচ্ছে। শুক্রবার জীবনতলার ঈশ্বরীপুরে অস্ত্র ও কার্তুজ হাত বদল করতে গিয়েই হাতে নাতে ধরা পড়ে ডালহৌসির ওই দোকানের কর্মচারী জয়ন্ত। এটা তো যারা তদন্ত করছে, এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর। ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি। ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। তবে শুধু কলকাতা বা শহরতলি নয়, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের মতো একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। প্রশাসনিক নজরদারি নিয়ে সরব বিরোধীরা। অবৈধ অস্ত্রের শপিং মল এগিয়ে বাংলা মডেল, অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র কারবার চলে, পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না, সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না। এইভাবে গোটা প্রশাসনটাকে তিনি একেবারে পাড়ার ক্লাবের পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন, তারই এটা অব্যর্থ পরিণতি। এই বিপুল অস্ত্র ভান্ডারের পিছনে কারা জড়িত? বসিরহাটের মতো অন্যান্য জেলাগুলিতেও কি তৃণমূলের হাত রয়েছে? রিপাবলিক বাংলা। ব্যান্ডেল লোকোপাড়ায় রেলের পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ চলছিল। সেখানে গিয়ে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি কর্মীদের মারতে গ্রামবাসীদের নিদান দিতেও দেখা যায় তাকে। এইগুলোকে ধরে মারছিস না কেন? এরপর কোন প্রজেক্টটা ভাঙবে? মারছো না কেন? आपका घर में बोटी नहीं है, आकारी नहीं है, वो सब लेके मारो इसको। अब आप चला जाइए, क्यों है इलाज? हमें तो है आपको जो मालूम है, आप रेल का जमीन में है क्यों? चला जाइए। तकलीफ है सब भांग आने से पिटाओ, मारो। तो এগুলোকে ধরে মারছিস না কেন? এরপর কোন প্রজেক্টটা ভাঙবে? এলাকার বিধায়ক বলছেন ধরে মারছিস না কেন। যদিও তার এই মন্তব্যের একটি সাফাইও দিয়েছেন অসিত মজুমদার। কি বলছেন শুনুন। মারবে তো, 40-45 বছর ধরে আছে,
তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না। মারতে বলেছি, ঠিক করেছি। দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। আপনারই দলের একজন লোক এই ভাঙার কন্ট্রাক্ট নিয়েছে। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই, তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। এদিকে প্রাক্তন তৃণমূল বিধায়কের স্মরণ সভাতেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। স্মরণ সভায় অনুপস্থিত মৃত বিধায়কের পরিবারের সদস্যরাই। মহুয়া মৈত্র তার উদ্যোগে আয়োজিত স্মরণ সভা এড়িয়ে যান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান নাকাশিপাড়া এবং পলাশিপাড়ার বিধায়কও। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন না মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনের আগে মহুয়া মৈত্রকে নিয়ে যে কোন্দল শুরু হয়েছিল তা ফের একবার উস্কে দিল এই ঘটনা। আপনাদের বরাবরই একটা কি বলে এটাকে, একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস। আমাদের সাথে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি, দুটোই। ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল না। আর লালদা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেখানে যাবে। কালীগঞ্জের যে বিধায়ক মারা গিয়েছেন নাসিরুদ্দিন আহমেদ, তার স্মরণ সভার জন্য একদিন আয়োজন করা হয়েছিল। আজকে সেটা আবার পুনঃ নির্ধারিত ডেট আজকে ঠিক করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কেবলমাত্র মহামিত্র প্রেজেন্ট আছে, বাকি বিধায়করা প্রেজেন্ট নেই। তার কারণ হচ্ছে মহামিত্র যে দেশবিরোধী চক্রান্তের সঙ্গে সরাসরি যুক্ত। তৃণমূলের অন্যান্য বিধায়করা এই মহামিত্রের এগেনস্টে তৃণমূলের সুপ্রিমোর কাছে অভিযোগ করেছিলেন যাতে লোকসভায় টিকিটটা না পায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে এরা গড় হাজির থেকে এর থেকে পরিষ্কার যে তৃণমূলের যে বিধায়করা আছে তারা মহামিত্রের সাথে নেই, কারণ তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাব পোস্ট। সাইবার প্রতারণা, এটিএম লুট যেন এ রাজ্যের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।